ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। কোনো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। অনাকাঙ্ক্ষিত শব্দটি বড়ই অদ্ভুত। এমন কোনো কিছু যা কাঙ্ক্ষিত নয়, তবুও সেটা ঘটে যায়। অনেক সময় মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে হয়তো চায়নি। সে সকল ঘটনাগুলোর নামকরণ হয় অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসেবে। মানুষের জীবনে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় যার বেদনাদায়ক অনুভূতি অথবা আনন্দদায়ক অনুভূতি অথবা ভয়ঙ্কর অনুভূতি মানুষ আজীবন বহন করে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া এবং আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ। আজকে এই ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার বন্ধু মোহাম্মদ আবু সুফিয়ানের কাছ থেকে। আর আবু সুফিয়ান এই ঘটনাটি শুনেছে তার এক পরিচিত চায়ের দোকানের আঙ্কেলের কাছ থেকে। আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। একজন মানুষ বর্ণনা করেছেন তার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমি মন্টু, বয়স এখন প্রায় 60, পেশায় চা বিক্রেতা। আমাদের বাড়ি নরসিংদীর আলোকবালি গ্রামে। জীবনে অনেক উত্থান পতন দেখেছি, তবে 1980 সালের সেই রাতে আমি অর্জন করি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় সেই রাতটির কথা মনে হলে। সাল 1980। সে সময় আমি এবং আমার গ্রামের 6 জন সাথী আমরা মিলে ইঞ্জিন চালিত বৈঠা চালিত নৌকায় অংশীদার হিসেবে কাজ করতাম। আমরা 7 জন মিলে মিশে আমাদের জীবিকার তাগিদ মেটাতাম। দুটো নৌকাই আমাদের একমাত্র উপার্জনের উৎস। টাকার বিনিময়ে আমরা বিভিন্ন মালামাল এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিতাম। একদিন গ্রামের এক মুরব্বি এসে অনুরোধ করলেন আশুগঞ্জ পর্যন্ত তার কিছু মূল্যবান মালামাল পৌঁছে দিতে হবে, বিনিময়ে বড় অঙ্কের টাকা দেবেন। তখন ঝড় বৃষ্টির মৌসুম চলছে, পথটাও দুর্গম। সে সময় আলোকবালি থেকে নরসিংদীর ঘাটে আসতে প্রায় 6-7 ঘন্টা লাগত, আর আলোকবালি ঘাট থেকে আশুগঞ্জ যেতে প্রায় 1 থেকে 2 দিন সময় লেগে যেত। যাই হোক, তখন আমাদের টাকার প্রয়োজন ছিল এবং আমাদের ইচ্ছে ছিল আরেকটি নৌকা কেনার। তাই সেই সময় আর বেশি চিন্তা ভাবনা না করে আমরা রাজি হয়ে গেলাম। এরপর আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করি। আল্লাহ তাআলার রহমতে 2 দিন পর মালামাল নিয়ে আমরা গন্তব্যে পৌঁছে যাই। মাগরিবের সময় পেরিয়ে সন্ধ্যা ঘনিয়েছে, এমন সময় আশুগঞ্জ বাজারের ঘাটে আমরা নৌকা ভেড়াই। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। বড়সড় তুফান আসার পূর্বাভাস স্পষ্ট। যাই হোক, আমরা মুরব্বির দেয়া ঠিকানা অনুযায়ী একটি দোকানে গিয়ে মালামালের বিষয়টি জানাই। এরপর দোকানদারের অনুমতি সাপেক্ষে মালামালগুলো একে একে সেই দোকানে আনলোড করতে শুরু করি। কাজের মাঝে আমরা সকলেই প্রচণ্ড বিরক্ত হয়ে যাই সেই দোকানদারের তাড়াহুড়ার তাড়নায়। একসময় আর বিরক্তি সহ্য করতে না পেরে আমি জিজ্ঞেস করি, আচ্ছা, আপনি তো দেখতেই পাচ্ছেন এই মালামালগুলো কেমন ভারী। মালগুলো ধীরে ধীরে না নামালে হঠাৎ কোনো বেকায়দায় মালামাল ভেঙে যেতে পারে। আমার কথা শুনে দোকানদার বড় অদ্ভুত এক জবাব দিলেন, আরে ভাই, মালামাল ভেঙে গেলে যাক, এতে আমার কোনো আফসোস নেই। যে করেই হোক এশার আগে সব কাজ শেষ করতে হবে। তোমরা এই ঘাটটার সম্পর্কে জানো না, সন্ধ্যার পর এই ঘাটের বাতাসও দূষিত হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে চলে যেতে হবে, এখানে থাকা মোটেও নিরাপদ না। দোকানদারের এমন কথা শুনে আমি মনে মনে ভাবতে থাকি, হয়তো সন্ধ্যার পর এখানে ডাকাতের হামলা হয়। তিনি মনে হয় আমাদের ডাকাতের ব্যাপারে সতর্ক করছেন। যাই হোক, এরপর আমি আর বেশি কথা না বাড়িয়ে কাজ চালিয়ে গেলাম। কাজ করতে করতে এশার আজান হয়ে যায়। আজান হতেই সব দোকানগুলো একে একে বন্ধ করে সবাই বাড়ি চলে যায়। এমন সময় দোকানদার বলে উঠল, আপনাদের আর কাজ করতে হবে না, বাকি মালামাল আমি সকালে নেওয়ার ব্যবস্থা করব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই ঘাট থেকে চলে যান। এই বলে সে সোজা হেঁটে চলে গেল। কি আর করার। এরপর আমি আমার সাথীদের বললাম, তোমরা এখান থেকে এখনই চলে যাও। এখান থেকে কিছু দূর এগোলেই একটা চর আছে, চলো সবাই সেই চরে চলে যাই। এখানে থাকাটা মনে হচ্ছে নিরাপদ না,
তাছাড়া তুফানও আসছে, ঘাটে থাকলে ক্ষতি হতে পারে। আমার সঙ্গীরা আমার কথা শুনল, কিন্তু কোনো পাত্তা দিল না। তারা সবাই ক্লান্তির কথা বলে এই ঘাটেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। রাত বাড়তে বাতাস শুরু হলো, তারপরে প্রবল ঝড়। হঠাৎ এক দমকা হাওয়ায় ঘাটে থাকা ধানের বস্তা সমেত ছোট নৌকাগুলো উল্টে গেল। এমন অবস্থা দেখে আমরা ভয়ে কেঁপে উঠলাম। কিছুক্ষণ পর বাতাসের তীব্রতা বেড়ে আমাদের নৌকাও তুলতে লাগলো। হঠাৎ করে নৌকায় বাঁধা রশিটা ছিঁড়ে গেল। আমাদের নৌকা দিকবিদিক শূন্য হয়ে ভেসে যেতে লাগলো। আমরা কিছু করব এর আগেই হঠাৎ এক বিশাল ঢেউয়ের আঘাতে নৌকা থেকে আমরা সবাই পানিতে পড়ে গেলাম। সেই সাথে আমাদের নৌকা উল্টে গেল। আমরা সবাই নদীতে ভেসে থাকার চেষ্টা চালাচ্ছি। চেষ্টা চালিয়ে আমাদের মধ্যে 3 জনকে আমি পাড়ে পৌঁছাতে দেখি। আমি এবং বাকি 2 জন নৌকার খণ্ডাংশ ধরে তখনও ভাসছিলাম। 25-30 মিনিট কঠোর চেষ্টা চালিয়ে নদীর বুক ছুঁয়ে ভেসে আসা বাতাসে কাঁপতে কাঁপতে আমরা কোনোভাবে পাড়ে উঠলাম। চারপাশে অন্ধকার, কুয়াশা আর শিরশিরে ঠান্ডা। পাড়ে পৌঁছে আমরা বাকি 3 জনের আর দেখা পাই না। এমন সময় হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এক এক করে তাদের নাম ধরে চিৎকার করতে করতে আমি এগিয়ে গেলাম ডান দিকে। খানিক দূরে এগোতেই বিজলির আলোয় মন্দিরের মতন কিছু একটা চোখে পড়ল। এরপর আবার বিজলির আলোর ঝলকে যা দেখলাম তা দেখে হৃদয় যেন থমকে গেল। মন্দিরের সামনে ধ্বংসপ্রাপ্ত দেয়ালের ওপর পড়ে আছে আমার 3 বন্ধুর নিথর দেহ। কারো মুখ থেঁতলে গেছে, কারো জিহ্বা বের হয়ে আছে, শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন। এসব দেখে আমি বাকরুদ্ধ, আমার কথা হারিয়ে যায়। এরপর আমি সাহস সঞ্চয় করে বাকি 2 সাথীকে ডেকে আনলাম। তারা এসে লাশ দেখে বিলাপ করতে লাগলো। রাত আরো গভীর হলো। আমরা 3 জনে মিলে লাশগুলোর পাশে বসে পাহারা দিতে লাগলাম। এরপর আমার চোখে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে গেল। হঠাৎ জ্ঞান ফিরতেই দেখি এক বিভীষিকাময় দৃশ্য। মানুষের মতো দেখতে, কিন্তু মাথাটা অনেকটা কুমিরের মতো, দেহে লোম, বুকের অংশে চোখের মতো কিছু একটা। সেগুলো আমাদের মৃত এক বন্ধুর হাত মুখে তুলে কামড়ে খাচ্ছে। এমন সময় আমার কানে ভেসে আসে ফজরের আজান। সাথে সাথেই সেই অবয়বগুলো বাতাসে মিলিয়ে যেতে শুরু করে। কিছুক্ষণ পর ভোরের আলো ফুটতে শুরু করে। একে একে অনেক মানুষজন এসে জড়ো হলো। সবাই আমাদের এমন করুণ অবস্থা দেখে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কিছুক্ষণ পর পুলিশ ও চেয়ারম্যান এসে আমাদের জবানবন্দি নিলেন। চেয়ারম্যানের কথায় কোনো মামলা হলো না। এরপর তিনি একটি নৌকার ব্যবস্থা করে দিলেন। লাশ সমেত বিকেলের দিকে আমরা রওনা দিলাম আমাদের এলাকা নরসিংদীর দিকে। নৌকায় ছিলাম 7 জন। আমি, 2 মাঝি, মাঝির ভাতিজা এবং আরো একজন সাথী। দিনের আলোয় সবকিছু শান্ত ছিল, কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রাত গভীর হতে নৌকাটা যেন হঠাৎ ভারী হয়ে গেল। ইঞ্জিন বারবার বন্ধ হয়ে যাচ্ছে, নৌকা এগোয় না। চারপাশে কুয়াশা, নদীর জলে কেবল ঢেউয়ের শব্দ। সবাই চুপ। প্রথম রাত এভাবে করেই কোনোভাবে কেটে গেল। পরের দিনটাও ভালোভাবে কেটে গেল, কিন্তু সন্ধ্যা নামতেই আবার ভয়টা ফিরে এলো। দ্বিতীয় রাত যেন এক দুঃস্বপ্নের রাত হয়ে ফিরে এলো। তখন আমরা বসে কলারুটি খাচ্ছিলাম। হঠাৎ ছাউনির ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। মন্টু, খোকন, দুলাল, ভেতরে আয়, আয় আমাদের কাছে, খুব কষ্ট হচ্ছে। এই বলে কণ্ঠ থেমে যায়। ভয়ে আমাদের শরীর জমে যাওয়ার উপক্রম। আবার সেই ভয়াল কণ্ঠ বলতে শুরু করে, আমাদের মরতে দিলি, এবার তোদের পালা, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এরপর আমরা যা দেখতে পাই সেটা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সেই 3টি লাশ ধীরে ধীরে ছাউনির ভেতর থেকে বেরিয়ে আসলো, ঠিক জীবন্ত মানুষের মতো। এমন সময় হঠাৎ দুলাল কেঁদে তাদের দিকে এগোতেই মাঝিরা চেঁচিয়ে উঠল, কেউ কাছে যেও না, কাছে গেলে ওরা আর ফিরে আসতে পারবে না। নৌকা তখন মাঝ নদীতে, কোনো দিকেই পালানোর উপায় নেই। 3টি লাশ
রহস্যজনকভাবে হাসতে লাগলো। হঠাৎ সেই লাশ তিনটি একসঙ্গে নদীতে ঝাঁপ দিল। মুহূর্তের মধ্যে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ মাঝি কাঁপা গলায় বললেন, তাড়াতাড়ি উঁচু করো, সবাই একসঙ্গে আজান দাও। আমরা দ্রুত উঁচু করে একসঙ্গে আজান দিলাম। কয়েক মিনিট পর ছাউনির দিকে তাকাতেই আমরা সবাই দেখি সব আগের মতো। তিনটি লাশ সেখানেই আছে। বৃদ্ধ মাঝি মৃদু স্বরে বললেন, আলহামদুলিল্লাহ, শয়তানের মায়াজাল কেটেছে। ইঞ্জিন চালাও, দ্রুত গ্রামে ফিরতে হবে। ইঞ্জিন করছে উঠল। নৌকা ধীরে ধীরে ভেসে চলল অন্ধকার ভেদ করে ভোরের আলোর দিকে। কিছুক্ষণ পর আমরা আমাদের গ্রামের ঘাটে পৌঁছালাম। ঘাটে পৌঁছে গ্রামের মাতব্বরেরা একজন বিখ্যাত কবিরাজ আনলেন। কবিরাজকে সকল বিষয়ে বলা হলে তিনি কিছুটা সময় নিলেন। এরপর বলতে শুরু করলেন, আসলে এই জায়গাটা অভিশপ্ত। বহু বছর আগে এখানে একটি নৌকা ডুবে প্রায় 20 জন মারা গিয়েছিল। এটা ওই পিশাচদেরই কাজ। এই 3 জন ওই পুরনো মন্দিরের দেয়ালে ওখানটা অপবিত্র করেছিল। এই জন্যই সেই মন্দিরের পিশাচরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে হত্যা করেছে। 3 জনকে হত্যার পর পিশাচগুলো তাদেরই লাশ খেয়ে ফেলতে চেয়েছিল। এই বলে কবিরাজ চলে যান। সেই ঘটনার পরে আমি আর কোনোদিন নৌকার কাজ করিনি। এই ঘটনার পর আমি সেই কাজটি ছেড়ে দেই। আরো ভাবি, আমি কি এমন পাপ করেছিলাম যার ফলে এমন শাস্তি ভোগ করতে হলো আমায়। এমনটাই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার ভয়াবহ অনুভূতি আমার মনে এখনো অমর হয়ে আছে। প্রিয় লিসেনার্স, পরিশেষে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ঘটনাটি পড়ে শোনাবার জন্য। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। লাজিম ইয়াসার জিয়াদকে আমি প্রশ্ন করেছিলাম এই ঘটনাটি পাওয়ার পর যে এই লাশটিকে আরো দ্রুততার সাথে কেন গন্তব্যে নিয়ে যাওয়া হলো না। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে ওই সময়ে এর চাইতে কোনো ভালো ব্যবস্থা আর ছিল না। তো আমি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেছিলাম এবং লাজিম ইয়াসার জিয়াদ আমাকে সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন। যদি আপনাদের মনেও এই ঘটনা শোনার পরে কোনো প্রশ্ন জাগে, অবশ্যই জানাবেন আমাদের। লাজিম ইয়াসার জিয়াদ নিশ্চয়ই উত্তর দেবেন আপনাদের। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। একদিন শুক্রবার ভোরে আমরা আমাদের পুরনো একটা মাইক্রোবাস নিয়ে রওনা দিলাম। দুপুর নাগাদ গজনীর কাছাকাছি পৌঁছালাম। দিনটা খুব হাসি খুশি আর আনন্দেই কাটলো। বিকেলে টিলার ওপর থেকে সূর্য ডোবা দেখলাম। তারপর সন্ধ্যার ঠিক আগে আগে আমাদের ফেরার পালা। গজনীর প্রধান গেট থেকে একটু এগিয়েছি, এমন সময় গাড়িটা হঠাৎ করে বিকট একটা শব্দ করে বন্ধ হয়ে গেল। ড্রাইভার আঙ্কেল অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ইঞ্জিন ডেড। চারিদিকে তখন অন্ধকারে নেমে এসেছে, আর জায়গাটা ছিল মূল রাস্তা থেকে কিছুটা ভেতরের দিকে। আশেপাশে জনবসতিও খুব একটা চোখে পড়ছিল না। অন্ধকারে আমরা বেশ ভয় পেয়ে গেলাম। ড্রাইভার আঙ্কেল বললেন, আশেপাশে যদি কোনো লোকাল গ্যারেজ পাওয়া যায় তাহলে হয়তো কিছু করা যেতে পারে। আমি আর শাফিন টর্চ নিয়ে একটু সামনে হেঁটে গেলাম। প্রায় আধ কিলোমিটার হাঁটার পর জঙ্গলের কিনারা ঘেঁষে একটা ভাঙা পুরনো একতলা বাড়ি দেখতে পেলাম। মনে হলো বহু বছর ধরে কেউ থাকে না। আর একটু এগিয়ে রাস্তার ওপারে একটা টিনের চাল দেয়া ঘর দেখা গেল। টর্চের আলো ফেলে দেখলাম বাইরে একজন বৃদ্ধ লোক বসে আছেন। আমরা কাছে গিয়ে সব বললাম। বৃদ্ধ লোকটি অদ্ভুত চাহনিতে আমাদের দিকে তাকালেন। চোখে যেন কোনো আলো নেই, কেমন ঘোলাটে। তিনি বললেন, বাবারা, এই রাতে আর কোথাও যাওয়ার দরকার নাই। এই এলাকার জঙ্গল ভালো না। আপনারা আমার এই ঘরেই কোনো মতে রাতটা কাটিয়ে দেন, সকালে না হয় গাড়ির ব্যবস্থা হবে। আমরা রাজি হয়ে গেলাম। বৃদ্ধ আমাদের একটা ঘর দেখিয়ে দিলেন। মেঝেতে খেজুর পাতার চাটাই। আমরা 5 জন ভেতরে ঢুকে ব্যাগেজ রাখলাম। বৃদ্ধ একটা হ্যারিকেন দিয়ে গেলেন। হ্যারিকেনের হলদে আলোয় ঘরটা কেমন যেন রহস্যময় লাগছিল। কেমন একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ। রাত তখন প্রায় 12টা। 5 জনই ক্লান্ত, কিন্তু কেমন যেন ঘুম আসছিল না। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে শেয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ মুন্না বলে উঠল, দোস্ত, এই জঙ্গলের রাতটা কেমন লাগে, চল না একটু ঘুরে দেখি। বাইরে তো চাঁদও আছে। আমরা প্রথমে ইতস্তত করলাম,
কিন্তু ভেতরে ভেতরে অ্যাডভেঞ্চারের নেশাটা কাজ করলো। বিশেষ করে জায়গাটা থমথমে, আর সেই ভাবটাই যেন টেনে নিয়ে যাচ্ছিল। আমরা চারজন, আমি, শাফিন, রিয়াদ আর মুন্না, বৃদ্ধকে না জানিয়েই ঘর থেকে সন্তর্পণে বের হলাম। অপু ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। বাইরে তখন পূর্ণিমার চাঁদ, কিন্তু ঘন জঙ্গলের কারণে আলো মাটিতে ঠিকভাবে পৌঁছাচ্ছিল না। চারদিকে কেমন একটা চাপা অন্ধকার। আমরা ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে লাগলাম। যত গভীরে যাচ্ছিলাম পরিবেশটা ততই শীতল আর ভয়ানক লাগছিল। গাছের ডালপালাগুলো কেমন যেন কঙ্কালের হাতের মতো আমাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ মুন্না থেমে গেল। তার মুখটা ফ্যাকাশে, ফিসফিস করে বলল, দোস্ত, একটা গন্ধ পাচ্ছিস? আমি মনোযোগ দিয়ে শ্বাস নিলাম। হ্যাঁ, একটা পচা মিষ্টি গন্ধ, ঠিক যেন পুরনো রক্ত আর শ্যাওলার মিশ্রণ। আমরা ভয়ে ভয়ে এগোচ্ছি। এমন সময় রিয়াদ হঠাৎ দাঁড়িয়ে গেল। তার চোখ স্থির, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে আঙুল দিয়ে একটা দিক নির্দেশ করল। আমরা দেখলাম জঙ্গলের প্রায় মাঝখানে একটা বিশাল পাকুড় গাছের নিচে আবছা চাঁদের আলোয় কি যেন একটা নড়ছে। প্রথমে মনে হলো কোনো একটা প্রাণী, কিন্তু যখন ওটা আমাদের দিকে ঘুরে দাঁড়ালো তখন আমাদের রক্ত হিম হয়ে গেল। লম্বা রোগাটে একটা অবয়ব, উচ্চতা মানুষের চেয়ে অনেক বেশি। চাঁদের আলোয় তার শরীরটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল, রক্তলাল টকটকে দুটো চোখ। মনে হচ্ছিল যেন দুটো ধিকি ধিকি আগুন জ্বলছে। তার মুখটা বিকৃত, আর সব থেকে ভয়ঙ্কর হলো তার পায়ের পাতা। মুন্না ভয়ে একটা চিৎকার দিতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো শব্দ বের হলো। অবয়বটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতি পদক্ষেপে শুকনো পাতার ওপর দিয়ে খসখস শব্দ হচ্ছিল, আর সেই পচা মিষ্টি গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠল। মনে হচ্ছিল যেন গন্ধটা আমাদের দম বন্ধ করে দেবে। আমরা চারজন মুহূর্তের মধ্যে ঘুরে দৌড় দিলাম। পেছনে তাকানোর সাহস পেলাম না, শুধু অনুভব করছিলাম ওটা আমাদের পিছু নিয়েছে। সেই খসখস শব্দটা যেন আমাদের খুব কাছে চলে আসছিল। মনে হচ্ছিল ওটা যেন দৌড়াচ্ছে না, বরং মাটির ওপর দিয়ে ভেসে ভেসে আসছে। দৌড়ে আমরা যখন বৃদ্ধের ঘরের কাছাকাছি পৌঁছেছি তখন শাফিনের পায়ে কি একটা লেগে সে হোঁচট খেল, পড়ে গেল। আমরা তিনজন তাকে টেনে তোলার আগেই দেখতে পেলাম অবয়বটা ঠিক আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এবার স্পষ্ট দেখলাম ওটা একটা নারী মূর্তি। তার লম্বা এলোমেলো চুলগুলো মুখ ঢেকে রেখেছে, তবে রক্তলাল চোখ দুটো যেন চুল ভেদ করে উজ্জ্বল ছিল। তার ঠোঁটের কোণে লেগে থাকা কদাকার হাসিটা দেখে মনে হলো যেন সে আমাদের ভয় দেখিয়ে আনন্দ পাচ্ছে। তার হাতের আঙুলগুলো অস্বাভাবিক রকমের লম্বা। মুন্না ভয়ে জ্ঞান হারালো। শাফিন তখন মাটিতে পড়ে ভয়ে কাঁপছে। নারী মূর্তিটি তার সেই লম্বা হাতটা শাফিনের দিকে বাড়ালো। ঠিক সেই মুহূর্তে বৃদ্ধ লোকটি কোত্থেকে যেন একটা প্রদীপ হাতে নিয়ে এলেন এবং সেটাকে শূন্যে ছুঁড়ে মারলেন। প্রদীপটা মাটিতে পড়ার আগেই তার আলো একটা তীব্র ঝলকানিতে পরিণত হলো, আর সেই আলোটা নারী মূর্তিটার গায়ে লাগতেই সে বিকট অমানবিক চিৎকার দিয়ে উঠল। মনে হলো যেন শত শত নারী একসাথে চিৎকার করছে। সেই চিৎকার শুনে আমাদের কান ফেটে যাওয়ার জোগাড়। তারপর মুহূর্তের মধ্যেই সেই অবয়বটা ধোঁয়ায় মিলিয়ে গেল। শুধু সেই পচা গন্ধটা তখনও বাতাসে ভাসছিল। বৃদ্ধ লোকটি আমাদের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, বলেছিলাম না এই জঙ্গলটা ভালো না? কেন এলে তোমরা? আমরা কোনো কথা বলার মতো অবস্থায় ছিলাম না। মুন্নাকে ধরাধরি করে শাফিনকে নিয়ে কোনো মতে ঘরে ঢুকলাম। অপু তখনও গভীর ঘুমে অচেতন। সারা রাত আমরা ভয়ে কাঁপতে কাঁপতে কাটালাম। বৃদ্ধ লোকটি ঘরের দরজায় একটা কালো কাপড়ের টুকরো বেঁধে দিয়েছিলেন। সকালে ঘুম ভাঙার পর দেখি বৃদ্ধ লোকটি নেই, আর সেই টিনের চাল দেয়া ঘরটিও নেই। শুধু একটা ভাঙা পুরনো ভিটে পড়ে আছে। আমরা ভয়ে আতঙ্কে এক মুহূর্ত দেরি না করে কোনো মতে গাড়িটাকে ঠেলে মূল রাস্তায় নিয়ে এলাম। সেখানে অন্য এক ড্রাইভারের সাহায্যে গাড়ি মেরামত করা হলো। আমরা যখন ময়মনসিংহ ফিরছিলাম তখন ড্রাইভার আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, এই জঙ্গলে কোনো একটা ভূতের বাড়ি এরকম কিছু আছে, এরকম গল্প শুনেছেন? আঙ্কেল বললেন, বাবারা, কেন এরকম কথা বলছো? এই এলাকায় বহু বছর আগে এক ডাকাত দল এক মহিলাকে নির্মমভাবে হত্যা করেছিল।
সেই মহিলা নাকি এই জঙ্গলে আশ্রয় নিয়েছে। সন্ধ্যার পর কেউ এই জঙ্গলে প্রবেশ করে না। আমরা 5 বন্ধু একে অপরের দিকে তাকালাম। এই ঘটনার পর আমরা অনেক দিন স্বাভাবিক হতে পারিনি। মূলত বহুদিন রাতে দুঃস্বপ্ন দেখত। আমাদের জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটি চিরকাল এক বিভীষিকা হয়ে থাকবে। আজও আমরা 5 বন্ধু ওই এলাকা এড়িয়ে চলি। আশা করি শ্রোতাদের কাছে আমাদের এই লোমহর্ষক অভিজ্ঞতাটি ভালো লাগবে। ধন্যবাদ মোহাম্মদ রায়হান তানভীর হৃদয়। আপনাকে ধন্যবাদ ঘটনা শেয়ার করার জন্য। আর যারা শুনলেন এতক্ষণ পর্যন্ত তাদেরকেও ধন্যবাদ আমাদের সময় দিয়ে এই ঘটনাটি শোনার জন্য। আর সেই সাথে আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে যে ঘটনাটি এই বন্ধুদের সাথে ঘটেছে, অর্থাৎ বন্ধুদের সাথে কোনো একটা জায়গায় গিয়েছেন, সেখানে একসাথে আপনারা সেই ঘটনাটি এক্সপেরিয়েন্স করেছেন, পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আবার যদি এইরকম হয় যে কোনো বন্ধু আপনাকে শুনিয়েছেন তার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক কোনো ঘটনা, সেটাও পাঠাতে পারেন আমাদের কাছে। কারণ অচিনপুরে বন্ধুদের কাছ থেকে জানা, বন্ধুদের সাথে ঘটে যাওয়া ঘটনাই আমরা সংগ্রহ করতে চাচ্ছি এবং আমরা অচিনপুরে এই ঘটনাগুলোই একের পর এক আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা পাঠিয়ে দেবেন, আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। আমি মূলত চট্টগ্রামের বাসিন্দা। আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনা এবং বেড়ে ওঠা দুটোই সেখানে। এই ঘটনাটি সেই সময়ের যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়তাম। সেখানে আমার একজন সহপাঠীর সঙ্গে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল। আমরা মূলত পড়াশোনার বিভিন্ন বিষয় নিয়ে গভীর আলোচনা করতাম। ওর চিন্তাভাবনার সঙ্গে আমার মানসিকতার অদ্ভুত একটা মিল ছিল, যে কারণে অন্য শিক্ষার্থীদের চেয়ে ওর সাথেই আমি বেশি কথা বলতাম। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, সে পড়াশোনার বাইরে কখনো আমার সঙ্গে একটা কথাও বলেনি। ইউনিভার্সিটিতে সে সবার থেকেই নিজেকে একটু দূরে সরিয়ে রাখত, বেশ ইন্ট্রোভার্ট ছিল। তবে যখন কথা বলতো অত্যন্ত গুছিয়ে এবং বুদ্ধিমত্তার সঙ্গে বলতো। আমাদের সব প্রফেসর তার প্রশংসায় পঞ্চমুখ থাকতেন। ওর এই রিজার্ভড স্বভাবের কারণেই হয়তো আমার বা অন্য কারো কখনো সাহস হয়নি যে ওর সঙ্গে পড়াশোনার বাইরে অন্য কোনো ব্যক্তিগত আলাপ করবে। সত্যি বলতে আমি ওর সম্পর্কে তেমন কিছুই জানতাম না। সে কোথায় থাকে, পরিবারে কে কে আছে, এসব কোনো তথ্যই আমার জানা ছিল না। আমি শুধু এটুকু জানতাম যে আমার মনে জীবন সঙ্গী হিসেবে যার ছবি আঁকা ছিল, সে ছিল হুবহু সেই ছবির মতোই। আমি ওকে অন্তর থেকে ভীষণভাবে পছন্দ করতে শুরু করেছিলাম, কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করার সাহস কখনো সঞ্চয় করতে পারিনি। দেখতে দেখতে আমাদের ইউনিভার্সিটির শেষ বর্ষ চলে এলো। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম পড়াশোনা শেষ করে কর্মজীবনে পা রাখার দিনই আমি তাকে আমার মনের কথা জানাবো এবং সরাসরি বিয়ের প্রস্তাব দেব। পড়াশোনার চাপ তখন তুঙ্গে। সবাই নিজের সেরাটা দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছিল। প্রত্যেকের চোখে মুখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। এর মধ্যেই বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছিলাম যে তাকে কেমন যেন একটু ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছে। তার চোখ দুটো সবসময় লাল হয়ে থাকতো আর সে আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে পড়ছিল। আমি তাকে বেশ কয়েকবার জিজ্ঞেসও করেছিলাম তার স্বাস্থ্যের ব্যাপারে। একটা সময় ছিল যখন সে বেশ প্রাণবন্ত ছিল এবং বন্ধুদের সঙ্গে আড্ডাও দিত, কিন্তু ইদানিং সে বেশিরভাগ সময়ই ইউনিভার্সিটির ল্যাবের পেছনের দিকে একটা নির্জন কোণায় একা একা বসে থাকত। আমি প্রায়ই ওকে খুঁজতে খুঁজতে সেখানে যেতাম এবং দেখতাম সে কারো সঙ্গে কথা বলছে। সে যেহেতু পুরো হিজাব পরত, তাই স্পষ্ট কিছু বোঝা যেত না। আমার মনে হতো যেন তার কানের সঙ্গে ইয়ারফোনের মতো কিছু একটা লাগানো আছে, সে ফোনে কারো সাথে কথা বলছে। এই দৃশ্য দেখে আমি নিজের মতো করে সেখান থেকে চলে আসতাম। কিন্তু 2-1 দূর থেকে লক্ষ্য করে আমার মনে হয়েছে সে যেন কারো সঙ্গে রীতিমতো ঝগড়া করছে। আমার মনে তখন নানা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। আমার মনে হলো হয়তো সে অন্য কাউকে পছন্দ করে অথবা তার বাগদান হয়ে গেছে, অথচ আমি এই বিষয়ে কিছু জানি না। এই ভাবনাটা মাথায় আসতেই আমার সবকিছু ওলট পালট হয়ে গেল। ভবিষ্যতের যে সুন্দর স্বপ্ন মনের মধ্যে বুনে বসেছিলাম, আর সে কিনা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছে। এই ভাবনাটা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছিল। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল।
তীব্র একটা কষ্ট আর হতাশায় ছেয়ে গিয়েছিল আমার মন। কারণ আমি যে অনুভূতি তার জন্য নিজের ভেতরে এতদিন লালন করেছি, তেমনটা হয়তো জীবনে আর কারো জন্য অনুভব করিনি। আমার বন্ধুরা আমার এই মানসিক অবস্থাটা খেয়াল করেছিল। তারা আমাকে বারবার চাপ দিচ্ছিল আমার এই মন খারাপের কারণ জানার জন্য। এর আগে আমি তার ব্যাপারে আমার অনুভূতিগুলো কাউকে বলিনি, কারণ আমি তাকে সম্মান করতাম এবং চাইতাম না যে কেউ তার সম্পর্কে কোনো ভুল ধারণা পোষণ করুক। যাই হোক, বন্ধুদের পীড়াপিড়িতে আমি শেষ পর্যন্ত তাদের সব খুলে বললাম। আমার বন্ধুরা আমার কথা শুনে বলল, না ভাই, মাসুমা তো অন্য কারোর সঙ্গে সম্পর্কে আগ্রহী বলেই মনে হয়। তুই খামোখা সময় নষ্ট করছিস। আমরাও তাকে অনেকবার একা একা ফোনে কথা বলতে দেখেছি। এখন এসব চিন্তা বাদ দিয়ে ভালোভাবে পড়াশোনায় মন দে। পরীক্ষার পরে এই ব্যাপারগুলো নিয়ে ভাবিস, নিজের ক্ষতি করিস না। বন্ধুদের এসব কথা শোনার পরেও আমার মন কিছুতেই মানতে চাইছিল না। আমি তীব্র এক দ্বিধা আর অস্থিরতার মধ্যে ডুবে গেলাম। আমি যে কোনো মূল্যে জানতে চাইছিলাম সে সত্যিই অন্য কাউকে ভালোবাসে কিনা। কিন্তু যে ভঙ্গিতে সে একা একা কথা বলতো, তাতে আমার মনে হতো সে যেন কারোর সঙ্গে তীব্র ঝগড়া করছে, কারো কাছ থেকে মুক্তি পেতে চাইছে। তখনই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম যে আমি সরাসরি তার সাথে কথা বলবো। সত্যি বলতে, আমি তাকে কতটা ভালোবাসি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা কঠিন হবে। একদিন দেখলাম সে সম্পূর্ণ একা একাই একটা জায়গায় নিঃশব্দে বসে আছে। বইয়ের পাতা উল্টানোর ফাঁকে আনমনে মাটির ওপর কাঠি দিয়ে আঁকিমুকি করছিল। স্কার্ফের ভেতর থেকে সে ফিসফিস করে কারোর সাথে কথা বলছিল। আমি নিশ্চিত ছিলাম যে কানে কোনো একটা ডিভাইস লাগানো আছে, কারণ তার হাতে কোনো মোবাইল ফোন ছিল না। আমি সাহস করে তার থেকে কিছুটা দূরে গিয়ে বসলাম। আমাকে দেখে সে হঠাৎ চমকে উঠল, কারণ এর আগে আমি কখনো তার এত কাছে বসার সাহস পাইনি। আমার উপস্থিতি টের পেয়ে সে যার সঙ্গে কথা বলছিল সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তারপর সে আমার দিকে এমনভাবে তাকাতে লাগলো যেন আমার উপস্থিতি তাকে ভীষণভাবে বিরক্ত করেছে। যাই হোক, আমি আমার মনের কথা বলার জন্যই সেখানে গিয়েছিলাম, তাই আমি অত্যন্ত সম্মানের সঙ্গে এবং খুব সুন্দরভাবে গুছিয়ে তাকে আমার ভালোবাসার কথা জানালাম এবং বিয়ের প্রস্তাব দিলাম। আমার কথা শুনে সে হতবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে আমার কাছ থেকে এমন কিছু কখনোই আশা করেনি। কিছুক্ষণ চুপ থেকে সে উঠে একপাশে চলে গেল। তার এই প্রতিক্রিয়ার আমি কোনো অর্থ খুঁজে পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম না তার এই নীরবতাকে আমি কি হিসেবে ধরে নেব। আমি হাল ছাড়িনি। পরের 3 দিন আমি নিয়ম করে তার সামনে গিয়ে বসতাম আর তার সিদ্ধান্তের কথা জানতে চাইতাম। প্রথম 2 দিন সে একটা কথাও বলেনি, বরং আমার কথা শুনে সে ভীষণ অস্বস্তিতে পড়েছে। সে বারবার চারপাশে এমনভাবে তাকিয়েছে যেন কেউ আমাদের কথা শুনছে। মনে হচ্ছিল সে যেন দূরে দাঁড়িয়ে থাকা অদৃশ্য কারো কাছে নির্দেশনা নিচ্ছে। তার দৃষ্টিতে ছিল তীব্র ভয়। সে একবার সেই অদৃশ্য কারো দিকে তাকাচ্ছিল, আবার আমাকে দেখছিল। তার এই অদ্ভুত আচরণ দেখে আমি নিজেও ঘাবড়ে গেলাম। আমি ভাবলাম, যদি কোনো গুরুতর সমস্যা থাকে তাহলে তার উচিত আমাকে খুলে বলা। অবশেষে 3য় দিন আমার ক্রমাগত অনুরোধের পর সে মুখ খুলল। সে বলল, ইব্রাহিম, একজন মানুষ এবং বন্ধু হিসেবে আমি তোমাকে সম্মান করি, তোমার ভালোবাসাকে সম্মান করি, তোমার অনুভূতিরও আমি কদর করি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তার এই সরাসরি প্রত্যাখ্যান শুনে আমি ভীষণভাবে ভেঙে পড়লাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার জীবনে কি অন্য কেউ আছে? সে জবাবে বলল, ব্যাপারটা তেমন কিছু নয়, তুমি সব বুঝবে না। এটুকু বলেই সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত সেখান থেকে চলে গেল। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে রইলাম। আসলে কি ঘটছে তার কিছুই আমি বুঝতে পারছিলাম না। সেই দিনের পর থেকে সে টানা 1 সপ্তাহ ইউনিভার্সিটিতে আসা বন্ধ করে দিল। আমি তার জন্য খুব চিন্তিত হয়ে পড়লাম। এদিকে পরীক্ষার চাপ ঘনিয়ে আসছিল, অন্যদিকে তার এই অনুপস্থিতি আমাকে আরো বেশি অস্থির করে তুলছিল। একটা কথা বলতে ভুলে গেছি। যেদিন থেকে আমি তাকে ভালোবাসার কথা জানিয়েছিলাম, সেদিন থেকেই আমি প্রায় প্রতি রাতে ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নগুলো এতটাই ভয়াবহ ছিল যে আমি চিৎকার করে ঘুম থেকে জেগে উঠতাম। কোনোদিন স্বপ্নে দেখতাম কেউ আমার গলা টিপে ধরেছে, কোনোদিন দেখতাম কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করছে, কোনোদিন দেখতাম আমি অনেক উঁচু কোনো জায়গা থেকে
নিচে পড়ে যাচ্ছি। এই স্বপ্নগুলো এতটাই বাস্তব ছিল যে যখন আমার ঘুম ভাঙত আমি দেখতাম আমি অস্বাভাবিকভাবে ঘামছি, আর আমার শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হচ্ছে। আমার ভীষণ ভয় করত। একদিকে এই দুঃস্বপ্ন, অন্যদিকে তার ইউনিভার্সিটিতে না আসা, তার উপর ফাইনাল পরীক্ষার চিন্তা, সবকিছু মিলিয়ে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছিলাম। আমি কোনোভাবেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। একদিন খুব ভয় পেয়ে আমি ওর বাড়ির ল্যান্ডলাইন নাম্বারে ফোন করলাম। ওর পরিবারের কাছ থেকে জানতে পারলাম ও খুব অসুস্থ, সুস্থ হলেই আবার ইউনিভার্সিটিতে আসা শুরু করবে। আমি এর বেশি আর কথা বাড়াতে পারিনি, কারণ সে কখনো কারো সঙ্গে এমন ঘনিষ্ঠ সম্পর্ক রাখত না, আর আমাদের কারো কাছে ওর ব্যক্তিগত মোবাইল নাম্বারও নেই। অনেকদিন পর একদিন আমি ওকে ক্লাসের বাইরে একা দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে গেলাম, ওর স্বাস্থ্যের খোঁজ খবর নিলাম। আমি ওর ভালো মন্দ জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমাকে প্রায় উপেক্ষা করার ভঙ্গিতেই উত্তর দিল, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। এই বলেই সে ক্লাসের ভেতরে ঢুকে পড়ল। আমি মনে মনে ভাবলাম, আমি তো কোনো অপরাধ করিনি, সে আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছে কেন? আমি ঠিক করলাম আজকেই আমি এর শেষ দেখে ছাড়ব। ক্লাস শেষ হওয়ার পর আমি তার পিছু নিলাম। আমি বুঝতে পারছিলাম সে আগের চেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। তার চোখ দুটো কোটরের মধ্যে ঢুকে গেছে, আর তাকে দেখে মনে হচ্ছিল যেন কেউ তার শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। আমি বুঝলাম এতদিন সে আসলেই খুব অসুস্থ ছিল, আর সে কারণেই তার এই অবস্থা। ক্যাম্পাসের একটা নিরিবিলি জায়গায় আমি তাকে থামালাম এবং সরাসরি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন? যখন আমি ওকে এই প্রশ্নটা করলাম তখন ওর অবস্থা একেবারে বদলে গেছে। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে উঠল, মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত ঝরবে। ও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল এবং অনেকক্ষণ মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আমি নীরবে ওর দিকে তাকিয়েছিলাম। তারপর ও আমার দিকে ঘুরে বলল, আমার এই অবস্থার জন্য তুমি দায়ী। আমি তোমার জন্য মরতে মরতে বেঁচেছি। অসহ্য কষ্টে ছিলাম আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে আমার পিছু ছেড়ে দাও। আমি ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, আমার জন্য? আমি তো তোমার সাথে বাজে কিছু করিনি, তোমার কোনো ক্ষতি করিনি, আর তুমি বলছো? আচ্ছা, আমাকে বলো আমি কি করেছি? সে তখন কেন জানি না বলল, আমি আজ শেষবারের মতো তোমার কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলছি। তারপর আমার দিকে তাকিয়ে বলল, শোনো, আমার সঙ্গে কিছু আধ্যাত্মিক ব্যাপার আছে। যারা তোমাকে একদমই পছন্দ করে না তারা তোমাকেও ছাড়বে না, আমাকেও ধ্বংস করে দেবে। এই কথা বলেই সে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে হন হন করে চলে গেল। আমি ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না। কারা সেই লোকেরা যারা ওকে ছাড়বে না? আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটাই যে আমি ওর আধ্যাত্মিক ব্যাপারগুলোকে দোয়া তাবিজ বা ঝাড়ফুঁকের মতো সাধারণ কিছু ভেবেছিলাম। আমি ভীষণ দ্বিধায় পড়ে গেলাম। কিন্তু তখন আমার চোখ মুখে যৌবনের উন্মাদনা আর মাথায় প্রেমের ভূত চেপে বসেছে। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেল, আর আমি তার ঠিকানা খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে উঠলাম। আমার যত দূর ধারণা ছিল সে এমন এক বংশের মেয়ে যারা বংশ পরম্পরায় বিভিন্ন অলৌকিক সাধনার সঙ্গে যুক্ত। আমি তার পরিবারের কাছ থেকে কোনো সঠিক খবর পাচ্ছিলাম না। এই সময়ে আমি একজনের মাধ্যমে ইস্তেখারা করালাম। ইস্তেখারার ফল খুব খারাপ এসেছিল। যিনি ইস্তেখারা করেছিলেন তিনি আমাকে সাফ জানিয়ে দিয়েছিলেন, এই বিয়ে করো না, করলে তোমার বড় ক্ষতি হবে। কিন্তু আমার মনকে কে বোঝাবে? যাই হোক, আমি বাড়িতে গিয়ে বললাম যে আমি একজনকে পছন্দ করি এবং তার বাড়িতে বিয়ের প্রস্তাব দিতে হবে। প্রথম দিকে খোঁজ খবর নিয়ে শুধু এটুকু জানা গেল যে সে একজন সৎ এবং ভদ্র পরিবারের মেয়ে। এর বেশি কিছু আর জানা গেল না। সংক্ষেপে বলতে গেলে ওর বাড়ি থেকে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল এবং আমার আনন্দের কোনো সীমা রইল না। আম্মু জানালেন মেয়েটা দেখতে বেশ মিষ্টি। অবশেষে আমার আর আব্বুর উপস্থিতিতে ওর সঙ্গে বিয়েটা হয়ে গেল। আমি বাবার ব্যবসা দেখাশোনা করতাম, বাড়ি গাড়ি সবকিছুই ছিল আমাদের, তাই আমার আলাদা করে চাকরি করার কোনো প্রয়োজন ছিল না। আমি বিয়ের পর খুব খুশি ছিলাম, কিন্তু ও বিয়ের প্রথম দিন থেকেই একদম চুপচাপ। প্রথম 2-3 দিন সবকিছুই ঠিকঠাক ছিল। আমি আমার ভালোবাসা প্রকাশ করতে কোনো কমতি রাখিনি।
কিন্তু সে একটা বরফের মূর্তির মতো আমার সব কথা শুধু শুনেই যেত। তৃতীয় দিন আমি তাকে বললাম, তুমি কিছু তো বলো। আমরা এখন শুধু সহপাঠী নই, আমরা এখন স্বামী স্ত্রী। এই বলে আমি আলতো করে তার হাতটা ধরলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার হাত ধরার পরিবর্তে ওর হাতের প্রচন্ড এক চর আমার গালে এসে পড়ল। আমি এই ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি হতভম্ব হয়ে বিছানা থেকে নেমে পড়লাম। সে তীব্র রাগে আমার দিকে তাকিয়েছিল। আমি বুঝতে পারলাম না আমার সঙ্গে ঠিক কি ঘটল। আমি বিষয়টা নিয়ে আর কথা বাড়াতে চাইনি। আমি শুধু ওর অবস্থা বোঝার চেষ্টা করছিলাম। সে তখন নিজের মধ্যে ছিল না। আমি তার সঙ্গে আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে গেলাম। সেই রাতটা আমি বসার ঘরেই শুয়ে কাটালাম। সারা রাত আমার চোখে ঘুম ছিল না। আমি খুব চিন্তিত ছিলাম। আমি তাকে কি জিজ্ঞেস করব, কিভাবে কথা শুরু করব। আমি জানতাম সে নিজে থেকে কখনোই প্রথম পদক্ষেপ নেবে না। পরের রাতে আমি তার দিকে মুখ ফিরিয়ে শুয়েছিলাম। তখন হঠাৎ একটা ধাক্কা খেলাম। সে বিছানায় চিত হয়ে শুয়েছিল, আর তার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে এসেছে এবং ডিমের মতো গোল হয়ে গেছে। আমি ভয়ে চিৎকার দিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু তার সঙ্গে কথা বলার মতো সাহস আমার ছিল না। আমার শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছিল। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই ঘর থেকে বেরিয়ে এলাম। একটু পানি খেলাম। কিছুক্ষণ বসার ঘরে বসে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। মনটা একটু স্থির হলে আমি আবার ঘরে ঢুকলাম, কিন্তু দেখলাম সে বিছানায় নেই। ভাবলাম হয়তো বাথরুমে গেছে। আমি ঘরের দরজাটা বন্ধ করতে গেলাম, আর তখনই দেখলাম সে দরজার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। দরজাটা বন্ধ করার সঙ্গে সঙ্গেই সে পেছন থেকে আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি এই আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না, তাই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে কোনো সাধারণ মেয়ের পক্ষে এমন আক্রমণ করা সম্ভব নয়। আমার মনে হচ্ছিল যেন এক পেশাদার কুস্তিগীর আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে। আমি কোনো মতে ঘুরে তার দিকে তাকালাম। তার চোখ দুটো রাগে টকটকে লাল হয়ে গিয়েছিল এবং সে একটা কর্কশ পুরুষালী কণ্ঠে বলল, এবার হয়, তোকে আজ মেরেই ফেলবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মগজের সব বাতি জ্বলে উঠল। আমি তখন বুঝতে পারলাম আধ্যাত্মিক ব্যাপার। হ্যাঁ, আধ্যাত্মিক ব্যাপার বলতে সে আসলে কি বোঝাতে চেয়েছিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে কোনো দিকে না তাকিয়েই ঘর থেকে বেরিয়ে ছুটতে লাগলাম। সোজা ছাদে গিয়ে হাঁপাতে লাগলাম। আমার জন্য এই সব কিছুই ছিল একেবারে অপ্রত্যাশিত। একবার ভেবে দেখুন, আপনি যার জন্য প্রায় পাগল, যাকে আপনি পাগলের মতো ভালোবাসেন, বিয়ের পর তার সঙ্গে এমন ঘটনা ঘটলে আপনার মনের অবস্থা কি হবে? আমার মন চাইছিল চিৎকার করে উঠি, হাউমাউ করে কাঁদি, আর দেয়ালে নিজের মাথা ঠুকে সব শেষ করে দেই। আমার সঙ্গে এটা কি হলো? অনেক কষ্টে আমি নিজেকে সামলালাম। আমার মাথায় তখন প্রথম যে চিন্তাটা এসেছিল তা হলো, যদি মাসুমা সত্যিই কোনো সমস্যায় পড়ে থাকে, তাহলে স্বামী হিসেবে তাকে সাহায্য করা আমার প্রথম দায়িত্ব। পরের দিন সকালে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। আমি খুব ভয়ে ভয়ে তার সঙ্গে কথা বললাম। সে আমাকে বলল, তুমি যদি আমার জীবন চাও, তাহলে আমাকে আমার মতো করে থাকতে দাও। ওরা আমার থেকে আলাদা নয়, আবার একও নয়। ওরা তোমাকে আমার কাছে সহ্য করতে পারে না, তাই কষ্ট দেয়। আমি বললাম, এর কি কোনো চিকিৎসা নেই? যদি থাকতো তাহলে আমার বাবা মা পৃথিবীর কোনো চেষ্টাই বাকি রাখতো না। তারা সব চেষ্টা করেই ব্যর্থ হয়েছে। আমি তোমাকে আগেও বলেছিলাম আমার কথা না ভাবতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি আমাকে ছেড়ে দাও। আমার সঙ্গে যা কিছু হচ্ছিল তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। সেই ভয়ঙ্কর রূপটা এখন আমার স্বপ্নেও হানা দিতে শুরু করেছে। আমি উঠতে, বসতে, চলতে, ফিরতে সবসময় আমার সঙ্গে কারো অস্তিত্ব অনুভব করতাম। আমি ভয়ে নিজের ঘরে ঘুমানো ছেড়ে দিয়েছিলাম। আমার পরিবারের সবাই বিষয়টা লক্ষ্য করেছিল। আমাদের চারপাশে একের পর এক ক্ষতি হতে শুরু করলো। একদিন হঠাৎ করেই আমাদের রান্নাঘরে আগুন লেগে গেল। ভাগ্য ভালো যে কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। আমার বাবার ব্যবসায় বিশাল লোকসান হলো। আমার ছোট ভাইয়ের একটা মারাত্মক দুর্ঘটনা ঘটল। সে গুরুতরভাবে আহত হলো। বাড়ির সবাই সব কিছু বুঝতে পারছিল। আম্মু আব্বু আমাকে বোঝাতে শুরু করলেন, বাবা, ওকে ছেড়ে দে। তোমার আর মাসুমার সম্পর্কটা ওরা কিছুতেই মেনে নেবে না। ওরা তোমাদের একসঙ্গে থাকতে দেবে না।
আপনারা বিশ্বাস করবেন না, যে মেয়েটির সঙ্গে দিনরাত কথা বলার স্বপ্ন দেখতাম, যার সঙ্গ আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল, এখন তার চেহারা দেখলেই আমি ভয়ে আঁতকে উঠি। সে বেশিরভাগ সময়ই ঘরের মধ্যে থাকতো, বাইরে বেরোলে কারো সঙ্গে কথা বলতো না, চুপচাপ এক কোণে বসে থাকতো। একদিন আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছিলেন। তাদের ছোট মেয়েটা দোতলার সিঁড়িতে খেলছিল। হঠাৎ তার পা পিছলে গেল আর সে চিৎকার করে উঠল। আমরা সবাই তাকে বাঁচানোর জন্য দৌড়ে গেলাম, অথচ মাসুমা তখনও সোফাতেই বসা। হঠাৎ অবিশ্বাস্য দ্রুত গতিতে সে এক ঝটকায় মেয়েটির হাত ধরে ফেলল। সিঁড়ির কাছে পৌঁছে মেয়েটাকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। অতিথি সহ আমরা সবাই সেই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। এদিকে অতিথি ভদ্রমহিলা ভয়ে চিৎকার করে বলতে লাগলেন, হে এটা কি রে বাবা, তোমার বউ মানুষ না, ও মানুষ না। তিনি বারবার এই কথা বলে চিৎকার করছিলেন। হঠাৎ কোত্থেকে একটা ফুলের টব তার ওপর এসে পড়ল আর তার কপালে গভীর ক্ষতের সৃষ্টি হলো। অতিথি ভদ্রমহিলা ব্যথায় কাতরাতে লাগলেন। সবাই তাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটল, আর মাসুমা একপাশে চুপচাপ দাঁড়িয়ে সেই মহিলার দিকে তীব্র রাগের দৃষ্টিতে তাকিয়েছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম এবং ক্ষমা চাইলাম। তুমি আমাকে আগেই নিষেধ করেছিলে। আমি তো তোমাকে খুব ভালোবেসেছিলাম, কিন্তু এখন সবকিছু জানার পর তোমার সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আমাকে ক্ষমা করো, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে 3 তালাক দিলাম। আমার মুখে এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তার উপর আবার সেই ভর চলে এলো। সে পুরুষালী কণ্ঠে চিৎকার করে বলল, তোকে না মানা করেছিলাম, বলেছিলাম না এর পিছু নিস না, ও শুধু আমাদের। আমরা সবাই পাশে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিলাম। আম্মুর ওপর এই কথাগুলো যেন বজ্রপাতের মতো ভেঙে পড়েছিল। তিনি জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর মাসুমা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ওকে তুলে নিলাম এবং জরুরি কিছু জিনিসপত্র গাড়িতে ওঠানো হলো। আমি সোজা ওর বাবা মার বাড়িতে চলে এলাম এবং ওকে সেখানে ছেড়ে দিয়ে আসলাম। দেখলাম এটাই হলো ভালোবাসা। ওর মায়ের বাড়িতে আমি আগে কখনো খেয়ালই করিনি, কিন্তু এখন যখন ওকে ছাড়তে গেলাম তখন লক্ষ্য করলাম বাড়িটা একেবারে ভাঙাচোরা, জরাজীর্ণ। বাইরে থেকে দেখলে মনে হবে 10-15 বছর আগে শেষবার পেইন্ট করা হয়েছে। জায়গায় জায়গায় সিমেন্ট খসে পড়েছে, বিদ্যুতের তারগুলো বিপজ্জনকভাবে ঝুলে আছে। অর্থাৎ বাড়িটা একেবারে ভুতুড়ে বাড়ির চেয়ে কম কিছু নয়। এখন বুঝতে পারলাম বিয়ের সময় আমাদের কেউই এই বিষয়গুলো খেয়াল করেনি। মাসুমা ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে এবং গাড়ির পেছনের আয়না দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি জানি না সে কেন আমাকে এভাবে দেখছিল। আমি তাকে তার বাড়িতে পৌঁছে দিলাম। তার মা চিৎকার চেঁচামেচি করছিলেন, কিন্তু আমার ওপর কোনো প্রভাব পড়েনি। আমি তার সঙ্গে আমার সম্পর্ক একেবারে শেষ করে দিয়েছি। আমাদের পুরো বাড়ি একটা অদ্ভুত নীরবতায় ছেয়ে গেছে। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল। আমার বাবার ব্যবসায় যে লোকসান হয়েছিল তা সামলাতে আমার মা বাবা খুব সাহসিকতার সঙ্গে কাজ করছিলেন। পরের দিনই মা বাড়ির প্রতিটি জিনিস পরিষ্কার করলেন, পুরো বাড়ি ধুয়ে মুছে পবিত্র করলেন। প্রতিটি ঘরে আয়াতুল কুরসি এবং অন্যান্য দোয়া লেখা কাগজ লাগিয়ে দিলেন। বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়লাম আমরা। আমার সব জামা কাপড়ের ওপর মা দোয়া পড়া পানি ছিটিয়ে দিলেন। প্রতিটি জিনিসের ওপর ফু দিয়ে দোয়া পড়লেন। মা সবকিছু খুব দ্রুত এবং ভালোভাবে সামলে নিলেন। ওই অশুভ শক্তিটাকে তিনি আর হামলা করার কোনো সুযোগই দিলেন না। আমি আর মা প্রায় অনুভব করতাম যে আমাদের পেছনে কেউ একজন সব সময় আছে, কিন্তু সে আমাদের কোনো ক্ষতি করতে পারছে না। এই দোয়া কালামের কারণেই আমরা সুরক্ষিত ছিলাম। আমরা সবাই মিলে দরগায় গেলাম। আমার বাবা আমাকে পাকিস্তানের করাচিতে নিয়ে গেলেন, আমাকে সমুদ্রের কাছে নিয়ে গেলেন। আমি অনেকক্ষণ ধরে সমুদ্রের পানিতে ছিলাম। আমার বাবাও সমুদ্রের পানি নিজের গায়ে ঢাললেন। কথিত আছে যে জিন এবং অন্যান্য অশুভ শক্তিরা সমুদ্রের পানিতে গোসল করলে নাকি পালিয়ে যায়। আমি জানি না এটা কতটা সত্যি। আমরা টানা 7 দিন করাচিতে ছিলাম এবং প্রতিদিন এই নিয়মটা পালন করতাম। আর এদিকে বাড়িতে আম্মু অনবরত দোয়া দুরুদ পড়তেন। আল্লাহর রহমতে এই সময়ে আমাদের সঙ্গে আর কোনো অঘটন ঘটেনি। সবকিছু স্বাভাবিক হয়ে এসেছিল। এমনকি আমি স্বপ্নেও
আর কোনো কষ্ট পাইনি। আমার আম্মু আমাকে ওই জিনদের হাত থেকে বাঁচানোর জন্য যা যা করার তার সবকিছুই করেছিলেন। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। কথায় বলে না, রাখে আল্লাহ মারেকে। আল্লাহর কালামে যে কত শক্তি তা আমি সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আমার বাবা মা আমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, তাই সেই বিপদ থেকে আমি উদ্ধার পেয়েছিলাম। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। বর্ষার শেষ দিককার এক বিকেল, মেঘ আর রোদের লুকোচুরি খেলায় আকাশটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। থেকে থেকে ঠান্ডা বাতাস এসে লাগছে গায়ে। এমন দিনে মনটা এমনিতেই উদাস হয়ে যায়। আমাদের গ্রাম, নাম তার শিমুলতলি, নামের মতোই শান্ত আর সবুজ গাছগাছালিতে ঘেরা। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমি আর আমার বন্ধু রফিক এসে বসলাম গ্রামের শেষ মাথায় থাকা পুরনো বটগাছটার নিচে। এই জায়গাটা আমাদের খুব প্রিয়। এখান থেকে দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত দেখা যায়, আর তার ওপর দিয়ে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। রফিক হঠাৎ মুখ খুলল। কিরে, কিছু ভাবছিস নাকি? আমি একটা লম্বা শ্বাস ফেলে বললাম, না, এমনি। দেখছিস আকাশটার দিকে কেমন যেন মন খারাপ করে। রফিক আমার কথায় কান না দিয়ে একটু অন্যমনস্কভাবে বলল, শোন, একটা কথা বলবো। পারুলের ব্যাপারটা নিয়ে খুব চিন্তা হচ্ছে রে। পারুলের নামটা শোনা মাত্র আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে উঠল। পারুল আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। শুধু সুন্দর বললে ভুল হবে, তার চেহারায় এমন একটা মায়া ছিল যা সহজে ভোলা যায় না। চাঁদের মতো গোলমুখ, ঘন কালো লম্বা চুল, সব মিলে যেন বিধাতার নিজের হাতে তৈরি প্রতিমা। গ্রামের প্রায় সব ছেলেরাই তাকে পছন্দ করত, কিন্তু পারুলের দিকে তাকানোর সাহস সবার ছিল না। তার বাবা মতিন চাচা গ্রামের প্রভাবশালী মানুষদের একজন, আর পারুল নিজেও ভীষণ শান্ত আর লাজুক স্বভাবের। আমি রফিকের দিকে তাকিয়ে বললাম, কেন, পারুলের আবার কি হলো? রফিক আমার দিকে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুই তো জানিস ওর বিয়ের কথা চলছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। গত সপ্তাহেও একটা সম্বন্ধ এসেছিল, ছেলেপক্ষ আর ফিরে আসেনি। এর আগেও 3-4টে ভালো সম্বন্ধ ভেঙে গেছে। কেউ কোনো কারণ দেখায় না, শুধু বলে এই বিয়ে হবে না। কথা শুনে আমি অবাক হলাম না, কারণ এই গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই গ্রামের বাতাসে ভাসছিল। পারুলের জন্য যে সম্বন্ধই আসতো, কোনো না কোনো অদ্ভুত কারণে সেটা ভেঙে যেত। কখনো ছেলেপক্ষ হঠাৎ করেই মেকে বসত, আবার কখনো এমন সব ঘটনা ঘটত যা স্বাভাবিক বলে মেনে নেওয়া কঠিন। আমি বললাম, এ তো নতুন কিছু না, কিন্তু তুই হঠাৎ তো চিন্তিত কেন? রফিক আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, কারণটা স্বাভাবিক না রে দোস্ত। গ্রামের লোকজন বলা বলি করছে পারুলের ওপর আশিক জিনের আসর পড়েছে। আশিক জিন শব্দটা কানে আসতেই আমার গা শিরশির করে উঠল। ছোটবেলা থেকে দাদি নানিদের মুখে শুনেছি সব গল্প। জিন 2 প্রকারের হয়, ভালো জিন আর খারাপ জিন, কিন্তু আশিক জিন ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এরা কোনো মেয়ের প্রেমে পড়লে তাকে নিজের করে পেতে চায়। সেই মেয়ের জীবনে অন্য কোনো মানুষকে সে সহ্য করতে পারে না। কেউ যদি তাকে বিয়ে করার চেষ্টা করে, তবে তার উপর নেমে আসে ভয়ঙ্কর বিপদ। আমি রফিকের কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, বললাম, দূর, এসব সেকেলে কথা। 21 শতকে এসে তুই সব জিন ভূতের গল্প বিশ্বাস করিস? রফিক আমার কথায় আহত হলো বলে মনে হলো। সে কিছুটা গম্ভীর হয়ে বলল, বিশ্বাস করতাম না যদি না নিজের চোখে কিছু দেখতাম। গত মাসে যে ছেলেটা পারুলকে দেখতে এসেছিল, নাম ছিল সম্ভবত আরমান, সে নাকি বাড়ি ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। এর আগের সম্বন্ধ, সেই ছেলেটাও নাকি হঠাৎ করেই মানসিক সমস্যায় ভুগছে, এখন প্রায় পাগল। রফিকের কথাগুলো আমার মনের ভেতর একটা অজানা ভয় ঢুকিয়ে দিল। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। সূর্যটা তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে। চারিদিকে কেমন একটা থমথমে পরিবেশ। পাখিরাও বাসায় ফিরে গেছে, তাই কোনো কিচিরমিচিরি শব্দ নেই। আমরা দুজন নিঃশব্দে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাড়িতে ফিরেও পারুলের চিন্তাটা মাথা থেকে গেল না। পারুলের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ছোটবেলা থেকে তাকে দেখে আসছি।
শান্ত, নম্র আর অসম্ভব মায়াবতী একটা মেয়ে। তার এমন পরিণতি হতে পারে এটা ভাবতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রাতে খাওয়ার পর বিছানায় শুয়েও ঘুম আসছিল না। বারবার রফিকের বলা কথাগুলো কানে আসছিল। আশেক জিনের আসর, কথাটা যেন কিছুতেই মাথা থেকে নামছে না। গ্রামের মুরব্বীদের কাছে শুনেছি আশেক জিন নাকি তার পছন্দের মানুষকে ছায়ার মতো অনুসরণ করে। সে চায় না তার ভালোবাসার মানুষটা অন্য কারো হোক। হঠাৎ করেই বাইরে শন করে বাতাস বইতে শুরু করলো। জানালার কপাটে বাড়ি খেয়ে অদ্ভুত এক শব্দ হচ্ছে। আমার মনে হলো কেউ যেন জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে উঠে বসলাম। বুকের ভেতরটা ধরফড় করছে। সাহস করে জানালার কাছে গিয়ে পর্দাটা একটু সরালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু বাতাসে গাছপালার ডালগুলো এমনভাবে দুলছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ে খেলা করছে। ঠিক সেই মুহূর্তে আমার চোখ পড়ল পারুলের বাড়ির দিকে। দোতলার একটা ঘরে টিমটিম করে আলো জ্বলছে। ওটা পারুলের ঘর। আমার কেন যেন মনে হলো জানালার ধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকারে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু অবয়বটা একটা দীর্ঘদেহী পুরুষের মতো। মূর্তিটা স্থির, পারুলের ঘরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত পর্দা টেনে বিছানায় এসে বসলাম। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। ওই ছায়ামূর্তিটা কে ছিল? সত্যিই কি ওটা কোনো মানুষ, নাকি রফিকের বলা সেই আশিক জিন? পরদিন সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনাটা ভুলতে পারছিলাম না। মনকে যতই বোঝাবার চেষ্টা করি ওটা আমার চোখের ভুল, ততই যেন ভয়টা জেঁকে বসছিল। রফিকের সাথে দেখা করার জন্য মনটা ছটফট করছিল। ওর সাথে কথা বললে হয়তো একটু হালকা লাগবে। আমি সকালের নাস্তা সেরেই রফিকের বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে মতিন চাচার সঙ্গে দেখা। তাকে দেখে মনে হলো গত কয়েক মাস তার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। চেহারায় রাজ্যের দুশ্চিন্তার ছাপ। আমাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কই চাস বাবা? রফিকদের বাড়ি যাচ্ছিলাম চাচা। আপনি ভালো আছেন? তিনি একটা শুকনো হাসি দিয়ে বললেন, আর ভালো থাকা। মেয়েটাকে নিয়ে যে কি বিপদে আছি তা শুধু আল্লাহই জানেন। এত ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু কোনোটাতেই কিছু হচ্ছে না। সবাই এসে পছন্দ করে যায়, কিন্তু পরে আর কোনো খবর থাকে না। কি করব কিছুই বুঝতে পারছি না। তার অসহায় মুখটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করবেন না চাচা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কথাটা বলার সময় আমার নিজের গলাটাই শুকিয়ে গিয়েছিল। কারণ আমি জানতাম সমস্যাটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। রফিকদের বাড়ি পৌঁছে দেখি সে বারান্দায় বসে চিন্তিত মুখে কি যেন ভাবছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো, বলল, আয় ভেতরে আয়। আমি ওর পাশে বসতেও বলল, নতুন খবর শুনেছিস? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। পারুলের জন্য আবার একটা সম্বন্ধ এসছে। ছেলে ঢাকায় বড় চাকরি করে, খুব ভালো। বিকেলে ওরা পারুলকে দেখতে আসবে। খবরটা শুনে আমার বুকের ভেতরটা আবার ধক করে উঠল। রাতের সেই ছায়ামূর্তির কথা মনে পড়তেই এক অজানা আতঙ্ক আমাকে গ্রাস করল। আমি রফিককে রাতের ঘটনাটা খুলে বললাম। সব শুনে ওর মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। ও কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কি গ্রামের ওই কথাটাই ঠিক? পারুলের ওপর সত্যিই কোনো কিছুর আসর পড়েছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমরা দুজনেই চুপ করে বসে রইলাম। বিকেলের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। মনের ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছিল। আজ বিকেলে কি হতে চলেছে সেই চিন্তায় আমাদের দুজনেরই কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমরা ঠিক করলাম ছেলেপক্ষ যখন আসবে তখন আমরা দূর থেকে হলেও পুরো ঘটনাটার উপর নজর রাখব। বিকেল গড়াতেই আমরা পারুলদের বাড়ির কাছাকাছি একটা ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে ওদের বাড়ির উঠোনটা স্পষ্ট দেখা যায়। কিছুক্ষণ পরই একটা সাদা গাড়ি এসে বাড়ির সামনে থামল। গাড়ি থেকে একজন মধ্যবয়সী ভদ্রলোক, একজন মহিলা আর সাথে একজন সুদর্শন যুবক নামল। বোঝাই যাচ্ছে হেরাই পাত্রপক্ষ। মতিন চাচা আর তার স্ত্রী হাসি মুখে তাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। প্রায় 1 ঘন্টা পর তারা বেরিয়ে এলেন। সবার মুখেই হাসি দেখে মনে হচ্ছে কথাবার্তা ইতিবাচক হয়েছে। পাত্র আর পারুলকে সম্ভবত আলাদা করে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল, কারণ পারুলও তাদের সাথে বেরিয়ে এলো। তার মুখটা
লজ্জায় লাল হয়ে আছে, কিন্তু সেই লাল আভার ভেতরেও আমি একটা চাপা ভয় দেখতে পেলাম। পাত্রপক্ষ গাড়িতে ওঠার আগে মতিন চাচার সাথে কি যেন কথা বলল। তাদের হাব ভাব দেখে মনে হলো বিয়েটা প্রায় পাকা। তারা গাড়িতে উঠে চলে যাওয়ার পর মতিন চাচা আর তার স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু আমার আর রফিকের ধুকপুকানিটা গেল না। সূর্যটা তখন পুরোপুরি ডুবে গেছে, চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে। আমরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম। রফিক ফিসফিস করে বলল, দেখলি, কিছু তো হলো না, হয়তো আমাদেরই ভুল। আমি বললাম, হতেও পারে, কিন্তু আমার মনটা কেন যেন সায় দিচ্ছে না। বাড়ি ফেরার পথে হঠাৎ করেই একটা দমকা হাওয়া আমাদের পাশ দিয়ে বয়ে গেল। হাওয়ার সাথে ভেসে এলো অদ্ভুত এক মিষ্টি গন্ধ, অনেকটা বেলি ফুলের মতো, কিন্তু তার চেয়েও তীব্র। আমার হঠাৎ করেই রাতের সেই ছায়ামূর্তির কথা মনে পড়ল। আমি চমকে এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই দূর থেকে একটা চিৎকার ভেসে এলো। চিৎকারটা যেন বাতাস চিরে আমাদের কানে এসে বিঁধল। আমরা দুজনেই চমকে উঠলাম। এটা একটা পুরুষের আর্তনাদ, আর আওয়াজটা যেন সেদিক থেকে আসছে যেদিকে ছেলে পক্ষের গাড়িটা গেছে। আমার আর রফিকের বুঝতে বাকি রইল না কোনো একটা অঘটন ঘটেছে। আমরা দুজন ভয়ে ভয়ে সেই আওয়াজ লক্ষ্য করে দৌড়াতে শুরু করলাম। বাতাস চিরে ভেসে আসা সেই ভয়াল আর্তনাদটা আমাদের দুজনের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মুহূর্তের জন্য আমরা যেন পাথর হয়ে গেলাম। গ্রামের নিস্তব্ধ সন্ধ্যায় এমন চিৎকার স্বাভাবিক নয়। রফিক আমার হাতের কবজিটা খামচে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা আর কাঁপছে। কিসের আওয়াজ এটা? ওর গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আমি ভয়ে ঠোক গিলে বললাম, যেদিক থেকে আওয়াজটা এসেছে চল সেদিকে যাই। আমার মনে হচ্ছে ওই ছেলেটার কিছু একটা হয়েছে। আমার নিজের ভেতরটাও ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু একটা তীব্র কৌতূহল আর অজানা আশঙ্কা আমাদের দুজনকে তাড়িয়ে নিয়ে চলল। আমরা গ্রামের মূল রাস্তা ধরে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। রাস্তাটা পিচ ঢালা হলেও দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। দিনের বেলাতেও এই জায়গাগুলো কেমন ছমছমে থাকে, আর এখন তো সন্ধ্যা নেমে ঘুটঘুটে অন্ধকার। আমাদের দৌড়ের শব্দে দুপাশের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক যেন হঠাৎ করেই থেমে গেল। চারপাশের এই আকস্মিক নীরবতা ভয়টাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। কিছু দূর এগোতেই আমরা দৃশ্যটা দেখতে পেলাম। রাস্তার ঠিক মাঝখানে সেই সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু কেমন যেন অদ্ভুতভাবে বাঁকানো। সামনের অংশটা রাস্তার পাশে একটা বিশাল শিরীষ গাছের সাথে এমন ভাবে ধাক্কা খেয়েছে যে বনেটটা দুমড়ে মুচড়ে গেছে। হেডলাইট দুটো ভেঙে চুরমার, কিন্তু একটা ভাঙা কাচের ভেতর থেকে টিম টিম করে আলো বের হচ্ছে। অন্ধকারটাকে সেই আলো আরো ভৌতিক করে তুলছে। আমরা ভয়ে ভয়ে গাড়ির কাছে এগিয়ে গেলাম। চালকের আসনে বসা মধ্যবয়সী ভদ্রলোক, সম্ভবত ছেলেটির বাবা, স্টিয়ারিং এর ওপর হুমড়ি খেয়ে পড়ে আছেন। তার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। পেছনের আসনে বসা মহিলাটি ভয়ে জ্ঞান হারিয়েছেন, কিন্তু আমাদের চোখ খুঁজছিল সেই সুদর্শন যুবকটিকে, পারুলের জন্য আসা সেই পাত্রটিকে। গাড়ির পেছনের দরজা খোলা, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে বা টেনে হিঁচড়ে দরজাটা খুলেছে। আমরা টর্চের আলো ফেলে আশেপাশে তাকাতেই দৃশ্যটা চোখে পড়ল। রাস্তার পাশে জঙ্গলের ঠিক শুরুতে যুবকটি চিত হয়ে পড়ে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেই দৃষ্টি আকাশের দিকে স্থির। মুখে এক অবর্ণনীয় আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর আগে সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। তার শার্টের কয়েকটা বোতাম ছেঁড়া আর গলায় নীলচে দাগ। কেউ যেন সর্বশক্তি দিয়ে তার গলা টিপে ধরেছিল। রফিক দৃশ্যটা দেখে আর স্থির থাকতে পারল না। সে ও বাবারে বলে চিৎকার করে পিছিয়ে গেল। আমারও গা গুলিয়ে উঠল। এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। গাড়িটা যেভাবে গাছের সাথে ধাক্কা খেয়েছে তাতে চালকের আহত হওয়া স্বাভাবিক, কিন্তু পেছনের আসনে বসা যাত্রীর এভাবে গাড়ির বাইরে ছিটকে পড়াটা বেশ অস্বাভাবিক। গলায় এমন একটা দাগ থাকা আরো অস্বাভাবিক। ঠিক তখনই আমাদের পেছনে একটা ভারী গলার আওয়াজ পেলাম। কারা তোরা এখানে? আমরা দুজনে চমকে ফিরলাম। দেখি গ্রামের কয়েকজন লোক লাঠি আর টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। চিৎকারের শব্দ শুনে তারাও ছুটে এসেছে। আমাদের বিধ্বস্ত চেহারা আর সামনের ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা মুহূর্তেই পরিস্থিতিটা বুঝে গেল। সর্বনাশ হয়েছে, এ তো পারুলের সম্বন্ধ আসা সেই ছেলে। একজন বয়স্ক লোক বলে উঠলেন। এরপর যা হলো
তা একেবারেই হট্টগোল আর শোরগোল। গ্রামে আরো লোকজন জড়ো হলো। কেউ কেউ আহত বাবা মাকে ধরাধরি করে গাড়ি থেকে বের করার চেষ্টা করলো। কেউ কেউ ডাক্তার ডাকার জন্য ছুটোছুটি করতে লাগলো। কিন্তু সেই যুবকের নিথর দেহের দিকে কেউ এগোতে সাহস পাচ্ছিল না। তার মৃত্যুটা যে স্বাভাবিক নয় তা উপস্থিত সবার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আমি আর রফিক ভিড়ের এক কোণে দাঁড়িয়েছিলাম। রফিক তখনও থরথর করে কাঁপছে। ফিস ফিস করে বলল, আমি বলেছিলাম না এটা কোনো মানুষের কাজ না, সে আশিক জিন, সেই এটা করেছে। সে পারুলকে কিছুতেই অন্যের হতে দেবে না। ওর কথাগুলো আমার কানের ভেতর দিয়ে মস্তিষ্কে গিয়ে আঘাত করলো। গতরাতের সেই ছায়ামূর্তি, বাতাসে ভেসে আসা তীব্র মিষ্টি গন্ধ, আর এখন এই নৃশংস মৃত্যু, সবকিছু মিলেমিশে আমার যুক্তিবাদী মনটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমি আর অবিশ্বাস করতে পারছিলাম না এমন কিছু একটা ঘটেছে যা আমাদের বোধের বাইরে, যা জাগতিক কোনো নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। পারুলের বাড়িতে কান্নার রোল পড়ে গেল। মতিন চাচা খবরটা শুনেই জ্ঞান হারিয়েছেন। পারুলের মা চিৎকার করে কাঁদছেন আর বিলাপ করছেন আমার মেয়ের কপালে কি লেখা ছিল। কিন্তু পারুল আশ্চর্যজনকভাবে শান্ত। সে ঘরের এক কোণে চুপ করে বসেছিল। তার চোখে জল নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ফ্যাকাশে মুখটা আরো সাদা হয়ে গেছে। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এই জগতের কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। তার এই অস্বাভাবিক নীরবতা কান্নার চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছিল। মনে হচ্ছিল সে যেন আগেই জানতো এমন কিছু ঘটবে। পরদিন সকালে পুলিশ এলো। তারা লাশ নিয়ে গেল। দুর্ঘটনা হিসেবে একটা মামলাও হলো। কিন্তু গ্রামের কেউ এটাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে পারল না। সবার মুখে একটাই কথা, আশিক জিনের আসর। পারুলের নামটা এখন আর সৌন্দর্যের প্রতীক নয়, বরং এক ভয়ঙ্কর অভিশাপের নামান্তর হয়ে উঠল। গ্রামের মায়েরা তাদের মেয়েদের পারুলের সাথে মিশতে বারণ করল। যে পারুলকে একসময় সবাই পছন্দ করত, সে এক মূর্তিমান আতঙ্ক। কয়েকদিন পর আমি আর রফিক আবার সেই বটগাছটার নিচে বসেছিলাম। কিন্তু আজকের পরিবেশটা আগের মতো শান্ত নয়। বাতাসে যেন একটা চাপা ভয় আর বিষাদের সুর। রফিক হঠাৎ বলল, মতিন চাচা নাকি একজন বড় কবিরাজকে খবর দিয়েছেন, আজ রাতেই আসবেন। আমি অবাক হয়ে বললাম, কবিরাজ? এসব দিয়ে কি হবে? রফিকরা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হবে জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। জিনভূত ছাড়ানোতে তার নাকি অনেক সুনাম। আমার মনে কুডাক দিচ্ছিল, জিন যদি সত্যি আশিক হয় তবে সে তার ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দেবে না। রাত বাড়ার সাথে সাথে অস্থিরতা বাড়তে লাগলো। আমি কিছুতেই ঘরে বসে থাকতে পারলাম না। রফিককে ফোন দিয়ে বললাম, চল একবার দেখে আসি কি হচ্ছে। রফিক প্রথমে রাজি হচ্ছিল না। বলল, এসব জায়গায় না যাওয়াই ভালো, কখন কি বিপদ হয় বলা তো যায় না। কিন্তু আমার জেদের কাছে সে হার মানল। আমরা দুজন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পারুলের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা আজ কেমন যেন ভুতুরে লাগছিল। অন্যদিন যেখানে আলো আর মানুষের আনাগোনা থাকে, আজ সেখানে শুধু নিকষ কালো অন্ধকার আর পিনপতন নীরবতা। শুধু পারুলদের বাড়ির উঠোনে কয়েকটা হ্যারিকেনের আলো জ্বলছে, আর কিছু মানুষের চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা বাড়ির পেছনের দিকে একটা বড় আম গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে উঠোনটা পরিষ্কার দেখা যায়। উঠোনের মাঝখানে একটা মাদুর পাতা, তার উপর লাল শালু গায়ে দিয়ে বসে আছেন এক জটাধারী কবিরাজ। তার সামনে কয়েকটা মাটির পাত্র, ধনুচি আর সব হাবিজাবি জিনিসপত্র। মতিন চাচা আর গ্রামের কয়েকজন মুরব্বী তাকে ঘিরে বসে আছেন। তাদের সবার মুখেই গভীর উদ্বেগের ছাপ। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর কবিরাজ গম্ভীর গলায় বললেন, মেয়েকে আমাদের সামনে নিয়ে আসুন। পারুলের মা আর চাচি ধরাধরি করে পারুলকে নিয়ে এলেন। পারুল তখনও নিষ্প্রাণ একটা পুতুলের মতো। তাকে কবিরাজের সামনে বসানো হলো। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, যেন যা কিছু হচ্ছে তা অন্য কাউকে নিয়ে হচ্ছে। কবিরাজ তার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। তার মন্ত্র পড়ার সাথে সাথে চারপাশের পরিবেশটা ভারী হয়ে আসলো। হঠাৎ কবিরাজ চোখ খুললেন। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল। তিনি পারুলের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, কে তুই? কোথা থেকে এসেছিস? আমার মেয়ের শরীর ছেড়ে এখনই চলে যা। তার হুঙ্কারে আমরা দুজন গাছতলায় দাঁড়িয়েও কেঁপে উঠলাম। কিন্তু পারুল নির্বিকার, সে একইভাবে বসে রইল। কবিরাজ এবার আরও রেগে গেলেন। তিনি একটা মাটির পাত্র থেকে কিছু মন্ত্র পড়া পানি
পারুলের গায়ে ছিটিয়ে দিলেন। পানিটা লাগার সাথে সাথেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। পারুল, যে এতক্ষণ নিষ্প্রাণ পুতুলের মতো বসেছিল, সে হঠাৎ করেই মাথা ঝাঁকিয়ে উঠল। কোনো নারীর গলা এমন হতে পারে না। পারুল কথা বলতে শুরু করলো। পারুলের শরীরটা ধনুকের মতো মেঁকে গেল, তার চোখ দুটো লাল। সে কবিরাজের দিকে তাকিয়েই পুরুষালী গলায় বলল, এত বড় সাহস, তুই আমাকে চলে যেতে বলিস? কবিরাজ দাম্বার পাত্র নয়। তিনি আবারও জোরে মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু এবার পারুলের রূপ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে 2 হাত দিয়ে নিজের চুল ছিঁড়তে লাগলো, পাগলের মতো হাসতে লাগলো। কবিরাজ একটা লোহার শিখ গরম করে পারুলের দিকে এগিয়ে যেতেই সে চিৎকার করে উঠল, এর ফল ভালো হবে না। কথার সাথে সাথেই প্রচন্ড দমকা হাওয়া বইল। হ্যারিকেন নিভে গেল। চারিদিকে নেমে এলো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে শুধু শোনা যেতে লাগলো পারুলের সেই ভয়ঙ্কর হাসি আর কবিরাজের আর্তনাদ। আমি ভয়ে জমে গিয়েছিলাম। কি ঘটছে কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর লোকেরা দেশলাই জ্বালিয়ে আবার হ্যারিকেন ধরালো। কবিরাজ উঠোনের এক কোণে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পারুল নেই, উধাও। মতিন চাচা, আমার মেয়ে কোথায়, আমার মেয়ে, বলে চিৎকার করে উঠলেন। সবাই মিলে বাড়ির ভেতরে সবখানে খোঁজাখুঁজি করলো, কিন্তু পারুলকে পাওয়া গেল না, যেন সে বাতাসে মিলিয়ে গেছে। আমি আর রফিক এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। আমরা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। আমাদের পেছনে পড়ে রইল একটা অভিশপ্ত বাড়ি, একজন মুমূর্ষু কবিরাজ আর এক হারিয়ে যাওয়া মেয়ের হাহাকার। আশেক যিনি কি পারুলকে নিয়ে গেছে, তাকে কি কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না? পারুলদের বাড়ি থেকে প্রায় এক প্রকার পালিয়ে আসার পর আমি আর রফিক নিজেদের বাড়িতে ফিরে এলেও সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমাদের তাড়া করে ফিরছিল। ঘুমাবার চেষ্টা করাটাও একটা বিলাসিতা ছিল। চোখের পাতা এক করলেই ভেসে উঠছিল পারুলের সেই ভয়ঙ্কর মুখ। পরদিন সকালটা ছিল অস্বাভাবিক রকমের থমথমে। আকাশ মেঘলা, বাতাস ভারী, যেন পুরো গ্রামটাই পারুলদের সাথে শোক পালন করছে। গ্রামের কেউ সেদিন কাজে যায়নি। সবার চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। কবিরাজকে রাতেই হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু সকাল হতে না হতেই খবর এলো তিনি মারা গেছেন। ডাক্তাররা বলছেন হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের মানুষ জানে আসল কারণটা কি। আমি আর রফিক সকালের নাস্তা করে বেরিয়ে পড়লাম। আমাদের দুজনেরই উদ্দেশ্য এক, পারুলদের বাড়ির দিকে যাওয়া। যদিও ভয় করছিল কি ঘটছে তা জানার এক তীব্র কৌতূহলও ছিল সঙ্গে। পারুলদের বাড়ির সামনে গিয়ে দেখি থমথমে ভিড়। মতিন চাচা উঠোনের এক কোণে বসে পাথরের মতো স্তব্ধ হয়ে আছেন। তার চোখ দুটো ফোলা, দৃষ্টি শূন্য। পারুলের মা ভেতরে বিলাপ করছেন, কিন্তু সেই বিলাপে এখন আর জোর নেই। শুধু একটা চাপা কান্নার সুর ভেসে আসছে। পারুলের খোঁজার সব রকম চেষ্টা করা হয়েছে। গ্রামের যুবকরা দল বেঁধে আশেপাশের জঙ্গল, পুকুর, ধানক্ষেত সবকিছু খুঁজেছে, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক লোক, গ্রামের ইমাম সাহেব, এগিয়ে এলেন। তিনি মতিন চাচার কাঁধে হাত রেখে ভারী গলায় বললেন, মতিন ভাই, যা হওয়ার হয়ে গেছে, এখন আর হাহুতাশ করে লাভ নেই। আল্লাহর উপর ভরসা রাখুন। আমার মন বলছে পারুল মাকে খুঁজে পাওয়া যাবে। তার কথায় মতিন চাচা একটু সম্বিত ফিরে পেলেন। তিনি ইমাম সাহেবের দিকে ভাঙা গলায় বললেন, কিভাবে পাবো হুজুর? আমার মেয়েকে তো সেই শয়তান নিয়েই গেল। আমার সব শেষ। ইমাম সাহেব বললেন, সবকিছুরই একটা উপায় থাকে। জিন জাতির ক্ষমতা আছে, কিন্তু তারা আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে নয়। তবে আমার একটা সন্দেহ হচ্ছে। সবাই উৎসুক হয়ে তার দিকে তাকালো। ইমাম সাহেব চারদিকে একবার দেখে নিয়ে গলা নামিয়ে বললেন, আশেক জিন সাধারণত তার পছন্দের মানুষকে নিজের কাছে নিয়ে নেয়, এটা ঠিক, কিন্তু তারা নিজেদের জগৎ ছেড়ে এই মানুষের জগতে খুব বেশি দিন থাকে না। পারুল মাকে সে হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে, এমন কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষের নজর পড়বে না। তার কথা শুনে রফিক হঠাৎ আমার দিকে তাকালো। ওর চোখে আমি এক অদ্ভুত আলো দেখতে পেলাম। ও আমাকে ইশারায় একটু দূরে ডেকে নিয়ে গেল। ফিসফিস করে বলল, ইমাম সাহেবের কথা শুনে আমার একটা জায়গার কথা মনে পড়ছে। গ্রামের পশ্চিম দিকের সেই পুরনো জমিদার বাড়িটা আছে না, যেটা 100 বছর ধরে পরিত্যক্ত। আমার বুকের ভেতরটা ঝ্যাঁক করে উঠল। জমিদার বাড়ি? জায়গাটার কথা ভাবতেই গা
গা শিরশির করে ওঠে। ছোটবেলায় কতবার শুনেছি ওই বাড়িতে জিন পরীরা বাস করে। সূর্য ডোবার পর ওই দিকটায় গ্রামের কেউ ভুল করেও পা বাড়ায় না। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে থাকে। বিশাল বিশাল গাছপালা বাড়িটাকে এমনভাবে ঢেকে রেখেছে যে আকাশ পর্যন্ত দেখা যায় না। আমি বললাম, তুই কি বলতে চাইছিস? রফিক দৃঢ় গলায় বলল, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইমাম সাহেব বললেন, এমন জায়গা যেখানে মানুষের নজর পড়বে না। এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? তাছাড়া ছোটবেলায় শুনতাম ওই বাড়িতে নাকি এক জিনের বাদশা থাকতো, যে এক মানবীর প্রেমে পড়েছিল। কথাটা আমার কাছে নিছকে গল্প বলে মনে হলেও বর্তমান পরিস্থিতিতে কোনো কিছুই আর অসম্ভব মনে হচ্ছিল না। আমি বললাম, কিন্তু ওখানে যাওয়া তো খুব রিস্কি। রফিক আমার দিকে তাকিয়ে বলল, পারুলকে তো খুঁজে বের করতে হবে নাকি? রফির কথা আমি সাহস পেলাম। আমরা দুজন মিলে গ্রামে আরো 5-6 জন সাহসী যুবককে রাজি করালাম। প্রথমে কেউ যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পারুলের জন্য তাদের সবারই মায়া হচ্ছিল। তাছাড়া একসাথে এতজন থাকলে ভয়টাও কম লাগবে। আমরা সিদ্ধান্ত নিলাম লাঠি, সোঁটা আর টর্চ লাইট নিয়ে রওনা দেব। আমরা যখন জমিদার বাড়ির দিকে রওনা দিলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আকাশটা আরো বেশি মেঘলা হয়ে এসেছে। যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামবে। জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছাতেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। বাতাসের মধ্যে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। পোকামাকড়ের ডাকও এখন শোনা যায় না। চারিদিকে এক কবরের নিস্তব্ধতা। বিশাল লোহার গেটটা মরিচা ধরে প্রায় ক্ষয় হয়ে গেছে। সামান্য ধাক্কাতেই ক্যাট ক্যাট করে একটা ভয়ঙ্কর শব্দ করে খুলে গেল। আমরা ভেতরে পা রাখতেই মনে হলো যেন অন্য কোনো এক জগতে প্রবেশ করেছি। ঘন জঙ্গলের মতো গাছপালা আর লতাপাতায় পুরো বাড়িটা ঢাকা। দিনের আলো ঠিকমতো প্রবেশ করতে পারছে না। ভেতরে একটা ভ্যাপসা পচা পাতার গন্ধ। বাড়িটা দোতলা, কিন্তু এখন শুধু কঙ্কালসার কাঠামো দাঁড়িয়ে আছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। জানালা দরজা বলতে কিছু নেই। আমরা সবাই একসাথে গা ঘেঁষাঘেঁষি করে এগোতে লাগলাম। সবার হাতেই শক্ত করে ধরা লাঠি। পারুল, পারুল বলে কয়েকবার হাঁক দিলাম আমরা, কিন্তু আমাদের ডাক শুধু দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, যা নীরবতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। আমরা সাবধানে নিচের ঘরগুলো এক এক করে দেখতে লাগলাম। মাকড়সার জাল, ধুলোর আস্তরণ আর ইঁদুর চামচিকার বিষ্ঠা ছাড়া আর কিছুই নেই। কোনো ঘরেই পারুলের চিহ্ন মাত্র পেলাম না। আমাদের সাথে আসা একজন বলল, এখানে কিছু নেই, চলো ফিরে যাই। এই ছিল ঘটনা। অনেক কষ্ট করে লিখেছি, পড়ে শোনালে খুশি হতাম। আমি শাহাদাত খান, ঠিকানা মুসলিম বাগ, ঠোঁটা বাজার, কামরাঙ্গীরচর, ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা লেখার জন্য এবং ঘটনা পাঠানোর জন্য। এবং ঘটনাটার ভেতরে আমার মনে হয় যে আরও একটা যদি পর্ব আসে বা আরও একটা অংশ আসে তাহলে হয়তো ভালো হবে। যদি আপনি খোঁজ পান, যদি জানেন যে পারুলের শেষ পর্যন্ত কি হয়েছিল, তাকে কি পাওয়া যায়নি সেটা তো বুঝলাম, কিন্তু আর কখনোই পাওয়া যায়নি এরকম কিছু, সেটাও একটু জানিয়ে দিলে ভালো হতো। ঘটনাটার আর কয়েকটা লাইন বেশি থাকলেই সম্পূর্ণতা বা পরিপূর্ণতা পেত। এবং এই ঘটনাটা নিয়ে আমরা আবারও কথা বলেছিলাম যিনি ঘটনাটি পাঠিয়েছিলেন তার সাথে। ফোনে কথা হয়েছে, ইমেইলে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল আমার এরকম যে ঘটনাটি সত্যি কিনা। তিনি বললেন ঘটনাটি যিনি সংগ্রহ করেছেন তিনি রোজা রেখে কষ্ট করে বিভিন্ন মানুষের সাথে কথা বলে এই ঘটনাটি সংগ্রহ করেছেন। আমি এরকম অনেকবার খোঁজ নিয়েছি যে আপনার ঘটনাটি সত্যি কিনা, এবং অনেকবারই আমি বিব্রত হয়েছি। তো যিনি ঘটনা পাঠান তিনি আসলে তার সবটা দিয়ে হয়তো সংগ্রহ করেন। যখন এই ধরনের কল করা হয় তখন তিনিও হয়তো অনেক বেশি বিব্রত হন, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে আমি প্রশ্ন করেছিলাম যে পারুল এখন কোথায়, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম। যেটা জানা যায় যে পারুল সম্পর্কে পর্যাপ্ত তথ্য এখনো পর্যন্ত তার কাছে নেই, এবং এটা পাওয়া মাত্র তিনি আমাদের জানিয়ে দেবেন। আমাদের সেই জন্য অপেক্ষা করতে হবে। আমার শেষ প্রশ্নটি ছিল এই ঘটনাটি কোথায় ঘটেছে, যেহেতু এটি উল্লেখ নেই, সুতরাং তিনি সেই প্রশ্নটির উত্তরও দিয়েছেন। শরীয়তপুর জেলার ডামুইটা থানার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারের ঘটনা এটি। সুতরাং সন্দেহের নিশ্চয়ই আর কোনো অবকাশ নেই। আমরা